এই হলো বন্ধুরা মন্দিরের চত্বর। আমি মন্দিরে ভেতর ঢুকছি। ঢুকতে গিয়ে যেটা ফার্স্ট চোখে পড়ে সেটা হলো হনুমানজির মূর্তি। অনেকটা জায়গা জুড়ে এখানকার এখনো খোলেনি, প্রবেশদ্বার বন্ধ। তাও এখানের পরিধিটা এইরকম বেশ অনেকটা বড় জায়গা জুড়ে এখানকার পরিধি, যেটা আমরা নাট মন্দির বা নাট ভেতরে আমরা তন্ত্র সাধনা এবং বিভিন্ন পূজা অর্চনা এখানেই হয় আমরা দেখতে পাই। এই সেই জায়গা। আমি যে দিক থেকে এলাম সেই জায়গাটা হলো এই পাশ থেকে বাদুর রোড হয়ে জাস্ট 2 থেকে 3 মিনিটের পথ এই জায়গাটা নামলেই হয়ে যাবে, বা হেঁটেও আসতে পারেন। সাতরঙ্গা ডায়েরিতে সবাইকে স্বাগত। আজকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মধ্যমগ্রাম বাদুর রোডে। হ্যাঁ, মধ্যমগ্রাম বাদুর রোডে মধ্যমগ্রাম চৌমাথা থেকে জাস্ট 3 মিনিটের পথ, এবং অসাধারণ একটা মন্দির। যেই মন্দিরের বিশেষত্ব একদমই অন্যরকম। আমাদের ব্যাপারটা পৌরাণিক, আমরা তো বিভিন্ন ধরনের কাহিনী শুনি, কিন্তু তার মধ্যে এটা অতীব একদম অন্যরকম, ব্যতিক্রমী। তো আমরা সাধারণত দেখে থাকি মা কালী বাবার বুকের উপর পা দিয়ে এই প্রতিচ্ছবি, কিন্তু এই ছবিটা তার জাস্ট অপোজিট। এখানে বাবা মায়ের উপর পা দিয়ে ঠিক উল্টো অবস্থায়, মানে জাস্ট আমরা যে প্রতিচ্ছবি দেখছি তার ঠিক উল্টোটা এইখানটা রয়েছে এই মন্দিরে, এই মূর্তি, এই বিগ্রহে। তো আজকে আমাদের সাথে চলো সেই বিগ্রহ কেমন এবং এই জায়গাটা কেমন তোমাদের সামনে আমি আজ তুলে ধরছি। মন্দিরের পেছন দিকটা যাচ্ছি। যেটুকুনি দেখতে পাচ্ছি মন্দিরের পরিধি কিন্তু বেশ অনেকটাই। সাইড থেকে দেখতে পাচ্ছি এখানে বাবা ভোলানাথ, বাবা মহেশ্বরের মূর্তি। আমি অবশ্যই ভেতরে গিয়ে দেখাচ্ছি তোমাদের। এইখান থেকে পেছনে এখানে ভোগ প্রসাদী সমস্ত রান্না এখানেই হয়ে থাকে। এই একটা গাছ, এই গাছ বহু পুরনো। এখানে কিন্তু তন্ত্র সাধনা হয়। এই জায়গাটা দেখো বন্ধুরা। এবং এখানে বাবা ভোলে মহেশ্বর খুবই জাগ্রত। আসলে আমরা যেরকমভাবে ডাকি বাবাকে, উনি সবার ডাকেই সাড়া দেন। ওনার কাছে সব সন্তানই ওনার কাছে সমান। 5:30 থেকে 8টা অবধি, রাত 8টা অবধি মন্দিরে খোলার টাইম। এই যে মন্দিরের দরজা খোলা হয়েছে, আমরা মা মনসা, দেবী মনসার এই অদ্ভুত সুন্দর বিগ্রহ দেখতে পাচ্ছি। খুবই পবিত্র এই স্থান, এবং আসলেই একটা গা ছমছমে সব মিলে একটা অন্যরকম অনুভূতি তোমাদের সত্যি অপূর্ব লাগবে। জয় জয় মহাকাল। দান উন্মোচন হচ্ছে। নিচে স্বয়ং মা কালী শায়িত, উপরে মহাদেব।
বন্ধুরা দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দর এই দৃশ্য, সত্যি অভিনব এবং একদম অন্যরকম। ওম শিবায় নমঃ তদুপতয়ে দেবায় নারায়ণায় ওম মহাকাল ভৈরবায় শিবায় নমঃ তদুপতয়ে দেবায় নারায়ণায় নমঃ ওম মহাকাল ভৈরবায় জয়কালিকায় মহাকালিকায় নমঃ তদুপতয়ে দেবায় নারায়ণায় নমঃ আভর ভর বিশ্বম্বদায় ওম সর্বেদেবায় নমঃ সর্বাপদেবায় নমঃ হে তদুপতয়ে দেবায় নারায়ণায় নমঃ মানতম সম্পদায় সিদ্ধিদাতা ঈশাবৈ নমঃ মানতম সম্পদায় ওম জগদ্গুরুবে নমঃ মানতম সম্পদায় ওম নারায়ণায় নমঃ মানতম সম্পদায় ওম শিবাবৈ নমঃ মানতম সম্পদায় ওম মহাকাল ভৈরবায় শিবা। ঠাকুর মশাই আমাদের এই মন্দির সম্পর্কে কিছু বলবেন। নমস্কার ঠাকুর মশাই, আপনার নামটা? আমার নাম শঙ্কর চক্রবর্তী। আচ্ছা, এই মন্দির সম্পর্কে যদি কিছু আমাদের জানান। মন্দির প্রতিষ্ঠিত হয় 1976 সালে। আচ্ছা, এই বিগ্রহ আমরা এখানে একটা জঙ্গল পরিণত জায়গা ছিল, সেখানে বিগ্রহ পাওয়ার পরে 1976 সালে 17ই চৈত্র 31শে মার্চ এই বিগ্রহ এখানে স্থাপন করা হয়। প্রথম এই বিগ্রহ স্থাপনের জন্য জঙ্গল পরিণত জায়গা ছিল বলে এটাকে পরিষ্কার করে এখানে একটা ছোট্ট বেদি করে, সেই বেদিটা আমাদের সামনেই আছে, এই বেদিটা, তাই তো? এই বেদির উপরে বাবা স্থাপন একদম প্রথম দিকে প্রথম বেদিটা স্থাপনাদি করে এখানে বাবাকে প্রতিষ্ঠিত করা হয়। পরবর্তী 1979 সালে এই বড় মন্দির করে বড় বিগ্রহ, অর্থাৎ বাবার যে রূপকার ছিল সেই রূপকারই এই বড় মন্দিরে 1979 সালে প্রতিষ্ঠিত করা হয়। আচ্ছা, এই বিগ্রহের একটাই গুণ হচ্ছে বাবা মহাকাল, যিনি কাল আদি প্রথম, সৃষ্টির প্রথম হচ্ছে কাল। কাল অর্থাৎ মহাদেব, তা কালের কোনো অন্ত নেই, আদিও নেই, অনন্ত নেই, কাল কাল। তাই জন্যে কালের সৃষ্টির জন্যে, কালকে শান্ত করার জন্যেই আমাদের এখানে মহাকালী রূপে মায়ের পুজো হয়। মা এখানে বাবার পদপৃষ্ঠে উপনীত হয়েছিল কালকে শান্ত করার জন্য, অর্থাৎ কালীকে শান্ত করার জন্যে মহাকাল তার পদপৃষ্ঠে স্নায়ন করেছিল। এখানে কালকে শান্ত করার জন্য মহাকালী রূপে উনি পদতলে জাস্ট উল্টো উল্টো কালের সৃষ্টি প্রথম, তাই এখানে এটা মহাকাল মন্দির। ভারতবর্ষে এই বিগ্রহ বা এই মন্দির 4টি আছে। আচ্ছা, মূল স্থল হচ্ছে উজ্জয়ন, দ্বিতীয় হচ্ছে কাল ভৈরব বেনারসে, তৃতীয় মধ্যমগ্রাম কলকাতা মহাকাল মন্দির, এবং দার্জিলিংয়ে মহাকাল মন্দির। টোটাল 4টে ভারতবর্ষে 4টে। আচ্ছা, এখানে প্রত্যেক অমাবস্যায় বাবার এবং মায়ের পুজো ভোগ হোম রাগ হয়ে থাকে। এখানে বাবার, যেহেতু আমরা এখানে বিগ্রহ পেয়েছিলাম 17ই চৈত্র, সেই হিসাবে বাবার বাৎসরিক পুজো আমাদের এখানে 17ই চৈত্র 31শে মার্চ, কখনো কখনো 1 এপ্রিল হয়ে থাকে। আর এই শিবরাত্রি উপলক্ষে তো নিশ্চয়ই এখানে প্রচুর লোকজন আসে। শিবরাত্রি উপলক্ষে এবং নীল উপলক্ষে এবং শ্রাবণের প্রত্যেক সোমবার উপলক্ষে প্রচুর মানুষের সমাগম হয়, বাবার পুজো ভোগ আরতি সব কিছু হয়ে থাকে। আর যদি ধরুন কেউ দূর থেকে আসছে, কিভাবে কন্ট্যাক্ট করবে? এই এই নাম্বার দিয়ে দিলেই হবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনি এখানে তো মানে কিভাবে, মানে এই যে আপনি বললেন এই যে একটা ক্যালেন্ডার শুনেছিলাম উড়ে পড়েছিল, কি এই ব্যাপার বিষয়টা বলুন। একটা ক্যালেন্ডারই পাওয়া গেছিল, ক্যালেন্ডার রূপে। পরবর্তীকালে আমরা ওই ক্যালেন্ডারের ছবি দেখে বিগ্রহটা বানাই। তাও সেটা কত বছর? 1976। বাবা, অনেক বছর, প্রায় 50-এর বেশি তো। তাহলে নিবাস করতে পারে না, বহুত সাধু যোগী ঋষিরা এসেছিলেন। এখানে কি তন্ত্র সাধনা হয়? আমি করে থাকি বিভিন্ন তন্ত্র ক্রিয়া, কিন্তু আমাদের এখানে বৈদিক আচারে হয়, বৈদিক। তান্ত্রিক আচার না, তান্ত্রিক আচার ক্রিয়া এখানে হয় না, সম্পূর্ণ তন্ত্র ক্রিয়া বৈদিক আচারে করা হয়। আচ্ছা, তান্ত্রিক আচারে নয়। আচ্ছা, আর আপনি বাবা হচ্ছে সিদ্ধ, বাবা নিজেই তন্ত্র, সেইখানে তান্ত্রিক কাজ হতে পারে না একদম। এখানে অসাধুর কোনো বাস নেই, এই জন্য অসাধুদের এখানে রাত্রি নিবাস হয় না। এখানে আমাদের মন্দিরে রাত্রি কেউ থাকে না, বাবা এখানে রীতিমতন চলাচল করে। 12টার পর এখানে থাকা নিষেধ। অনেক যোগী সাধু সন্ন্যাসী তারা এসেছিলেন যে রাত্রি নিবাস করবে, তারা ভয়ে পালিয়ে গেছে। মানে এমনই কার্যকলাপ এখানে হয়। যার আমাদের এখানে কোনো সারা রাত্রির ব্যাপী কোনো অনুষ্ঠান হয় না, যা হবে রাত্রি 12টা, তারপরে মন্দির বন্ধ হয়ে যাবে। তার আগে যা হওয়ার হবে তারপর বন্ধ। বাহ, সবই আসলে মহাকালের লীলা।
আমাদের জাস্ট পেছনে আমি দেখলাম মন্দিরের পেছনটা, ওইখানে বেল গাছ এবং ওখানে ত্রিশূল লাগানো, ওটা কি? বিল্লবৃক্ষটা হচ্ছে বাবার মন্দির যেদিন থেকে স্থাপনা দেওয়া সেদিন থেকে এই বিল্লবৃক্ষ। আচ্ছা, আমাদের বিল্লবৃক্ষের পত্র আজীবন পুরো ঝরে যায় না। আচ্ছা, এই পত্র খসতে থাকে এবং পত্র আবার গজাতে থাকে। এই গাছ কোনো ফাঁকা হয় না। আদি বসন্তকালে আমরা জানি সব গাছের পত্র খসে যায়, কিন্তু এই বিল্লবৃক্ষের পত্র সব খসে না। যার জন্য এই বিল্লবৃক্ষের পত্রকে আমরা মন্দিরের পুজো ছাড়া অন্য কোনো পাত্রে আমরা বিল্লপত্র প্রদান করে থাকি না। এটা কি আপনার মানে ব্যক্তিগত কোনো মালিকানা বা কি 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 অবস্থায় এটা একটু বলুন? এটা প্রথমে জঙ্গলে পরিণত ছিল, পরিষ্কার করে নেওয়ার পরে পরবর্তীকালে আমরা জমি সংক্রান্ত ব্যাপারে খোঁজ খবর নিয়ে দেখি এটা রানী রাসমণির বংশ অন্তর্গত এই প্রপার্টি। আচ্ছা, মানে এখানে রানী রাসমণি এখানে নিজের প্রপার্টি ছিল। আচ্ছা আচ্ছা, এটা বেশ অন্যরকম তথ্য। পরবর্তীকালে তার প্রায় 6 জেনারেশন পরে যিনি মেসমশাই লাস্ট ছিলেন, আচ্ছা, তার কাছ থেকে আমরা পেপারসপত্র পেয়ে এটাকে আমাদের মহাকাল মন্দিরের দান সম্পত্তি হিসেবে করেছি। আমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার, কমেন্ট আর লাইক আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। আমি খুব শিগগিরই আসছি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। ততক্ষণ খুব ভালো থেকো আর সাথে থেকো।